FM বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। একদমই ঠিক তাই, বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণ আপনাদের বিষয়। সো ওয়েলকাম ব্যাক, আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে, আছি সমীর। সো গাইজ, আজকে আমাদের স্টুডিওর ভেতরে কিন্তু আছে একজন গেস্টের নামটা আমরা এখন বলছি না, তার কাছ থেকে শুনতে পাবেন আপনারা। সো আজকের ঘটনাটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং আমরা ঘটনা শুরু হওয়ার আগে একটি কথা জানিয়ে দিতে চাই, আমাদের সঙ্গে কমিউনিকেট করতে হলে আমাদের ফেসবুক পেজের নাম আছে সমীর বিশ্বাস এবং আমাদের একটি ফোন নাম্বার অ্যাড করা আছে। সেখানটায় আপনার কিছু পছন্দের ঘটনা এবং শোনা পছন্দের কিছু ঘটনা যদি থেকে থাকে তাহলে আপনারা আমাদের কাছে পাঠাতে পারেন। সেই ফোন নাম্বারটি হচ্ছে 7363918161। যদি আপনাদের কাছে কোনো পছন্দের ঘটনা থেকে থাকে তাহলে আমাদের কাছে শেয়ার করতে পারেন। সো গাইজ, সামনেই কিন্তু শারদীয়া দুর্গাপূজা, আমাদের ভূত প্রেমের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। সো গাইজ, এখন আর বেশি দেরি না করে এখন চলে যাওয়া যাক সেই গেস্টের কাছে। আপনি সর্বপ্রথম বলবেন যে আপনি এসছেন কোথা থেকে আর আপনার নামটা কি? সুমিতা, আমার নাম অরূপ বিশ্বাস, আমি এসেছি নদীর মাঝদা থেকে। সুমিতা, আপনার ভালোবাসার জন্য এবং ভিউয়ার্সদের ভালোবাসার জন্য আবার নতুন একটা ঘটনা নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। সুমিতা, ঘটনাটা ঘটে আমার পাশের বাড়ি মামার সঙ্গে রিসেন্টলি কিছুদিন আগে। ঘটনা শুরুতেই জানিয়ে দিই, তাদের নামটা গোপন রাখতে বলেছে, ওই জন্য নামটা এখন আর বলছি না। কোনো ব্যাপার না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো ব্যাপার না। আপনি ঘটনাটা বলুন। তো সুমিতা, আমার মামার কিছুদিন আগে বিয়ে হয়। তো আমার মামার ওয়াইফের বাড়ি ছিল বিহারে। তো তিনি আমাদের এখানটায় এসেই বিয়ের কাজটা সম্পূর্ণ করে এবং খুব ভালোভাবেই বিয়েটা মিটে যায়। বিয়ের কিছুদিন পরে তারা হানিমুনে ঘুরতে যায়। জায়গাটার নাম হচ্ছে উড়িষ্যা নীলগিরি পাহাড়ে। তো মামা মামিরা ট্রেনে করেই যায়। তো যাওয়ার সময় ট্রেনের ভিতরে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে। তো হাওড়া থেকে যে সময় ট্রেনটা ছাড়লো, 3-4টে স্টপেজ পরে একটা মেয়ে, কুমারী মেয়ে, ট্রেন থেকে লাফ দেয়। তো মামিরা গেটের সাইডেই ছিল সিটে। তো মেয়েটা গেটের সামনে দাঁড়িয়ে ছিল, কেউ বুঝতে পারেনি যে মেয়েটা এরকম লাফ দেবে বা কোনো ঘটনা হবে। তো তারা সবাই অবাক চোখে তাকিয়ে থাকলো যে কি হলো ব্যাপারটা। মামি আবার একটু এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলো। তো মামা বারণ করলো যে যেও না ওখানটায়। তো মামি শোনেনি আর মামার বাধা সত্ত্বেও ওখানটায় গেল দেখতে। তো যাওয়ার পরে মামি কিছুই দেখতে পারলো না, কারণ ট্রেনটা তো তার গতিবেগেই চলছিল। মামি যে সময় মামাকে এই ঘটনাটা বলছিল যে সে তাকে আর দেখতে পায়নি, যে ঘটনাটা বলার সময় তার মামির গায়ে কিরম যেন কাঁটা ধরে উঠছিল আর কিরম শিরশির করছিল। তো তখন তারা 3 ঘন্টার মধ্যেই গন্তব্য স্টেশনে পৌঁছে যায়। প্রথমত যেতে যেতে তাদের রাত হয়ে গেছিল। স্টেশনে গিয়ে তারা একটা হোটেল বুক করলো। তো তারা রাতটা কাটাবে বলে সেই হোটেলে সিদ্ধান্ত নিল। তো তারা লাগেজগুলো ঘরে রেখেই তারা দুজন ফ্রেশ হতে গেল। তো তারা ফ্রেশ হয়ে ডিনার অর্ডার করলো। তো তারা ডিনার শেষ করে রুমের ভিতরেই ঘুমাতে চলে গেল। তো সুমিতা, আমি এই ঘটনাটা শর্ট করেই বলার চেষ্টা করছি, কারণ এই ঘটনাটা অনেকই বড়। কিছু মনে করবেন না সুমিতা। না ভাই, আপনি বলতে পারেন, শর্ট হলেও সমস্যা নেই, কারণ কি খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা। আর ভিউয়ার্স, আপনাদেরকে জানানো হচ্ছে যে কেমন লাগছে আপনাদের ঘটনাটা, তো আপনারা কমিউনিকেট করে আপনাদের কিন্তু জানাতে পারেন। সো অরূপ ভাই, আপনি ঘটনা শুরু করুন। তো সুমিতা, তারা রুমে যাওয়ার পরে লাইটটা অফ ছিল। তো তারা লাইটটা জ্বালাচ্ছে, আবার একাকাই বন্ধ হয়ে যাচ্ছে, আবার জ্বালাচ্ছে, আবার একাকাই বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে তো তারা কোনো না কোনোভাবেই লাইটটা জ্বালিয়ে শুয়ে পড়লো। রাত তখন প্রায় বাজে 11:30।
তো মামি মাঝরাতে স্বপ্ন দেখলো যে মেয়েটা তাকে কিছু বলছে। মেয়েটা মামির স্বপ্নে এসে বলল যে, তো সেই মেয়েটা মামির স্বপ্নে এসে বলছে যে আমি কারোর বোঝা হয়ে থাকতে চাই না। তখন মামি হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে। তারপর মামা ঘুম থেকে উঠে বলছে যে তোমার কি হয়েছে, তুমি এরকমভাবে চিৎকার দিয়ে উঠলে কেন? তো মামি বলছে যে সেই মেয়েটা আমার স্বপ্নে এসে যে এরকম এরকম বলছে, আমি কারোর জীবনে বোঝা হয়ে থাকতে চাইনি। তো সুমিতদা এখান থেকেই ঘটনাটা শুরু হয়। আচ্ছা, তাই নাকি? তো মামা বলছে এটা তুমি স্বপ্ন দেখেছো, আর বাদ বাকি সবটাই কাল্পনিক। তারপরে তারা দুজন ঘরের লাইটটা নিভে শুয়ে পড়ে। তো সেদিন রাতে আর কোনো কিছুই হয়নি। তাও মামিরা 1 সপ্তাহ ধরে ওখানে ছিল, থাকার পর ঘোরাঘুরি করলো। তারপরে আবার বাড়ি চলে আসলো। বাড়ি এসে রান্না বান্না করার জন্য মাছ কুটতে লাগলো। তো যে মাছের আঁশগুলো যে ফেললো, ওগুলোর থেকে মামির আঁশগুলো গন্ধ শুকতে লাগলো। তো মামা সেরকম একটা কিছু মনে করলো না, আর প্যারানর্মাল বলে আর কিছু মনে করলো না। তো সেদিনে কিছু হয় না। তার কিছুদিন পরে মামি পাগলের মতন কিরম ভাবভঙ্গি করতে লাগলো। তো মামা তখন জ্ঞান হলো যে এটা সাধারণ কিছু না, তো এটা প্যারানর্মাল কিছু হবে। তো মামা তার বাবাকে গিয়ে বলল, তোমার বৌমার সঙ্গে এরকম এরকম হচ্ছে, জিনিসটা কি আমি বুঝতে পারছি না। তখন মামার বাবা একটা কবিরাজকে ডাকে। কবিরাজ এসে মামির ঘরে গেল, আর মামি এমন ভাব করছে যে তার উপর ক্ষিপ্ত, আর কবিরাজের উপর প্রচণ্ড রাগ। তো কবিরাজ সেই দৃশ্যটা দেখে বাইরে চলে আসলো। তো মামা বলল কবিরাজকে যে, কবিরাজ মশাই, সমস্যাটা কি হচ্ছে আমার স্ত্রীর সাথে? তো কবিরাজ তখন আর কিছুই বলল না। তো কবিরাজ মামার বাবাকে গিয়ে বলল, মানে আমার দাদুকে গিয়ে বলল যে একটা ঝাঁটা, একটা নিমের ডাল আর একটা মাটির হাঁড়ি ব্যবস্থা করতে। তো সেই দাদু অবাক হলো যে এগুলো কেন লাগবে। তো কবিরাজ মশাইকে জিজ্ঞাসা করলো যে এটা কিসের জন্য লাগবে। যে কবিরাজ মশাই বলল, আপনাকে আমি যেটাই বলেছি সেটাই করুন। তো তখন দাদু সেই সবেরই ব্যবস্থা করে। আধা ঘন্টার ভিতরে সেই সব জিনিসপত্র নিয়ে হাজির হয়। তো সেই কবিরাজ মশাই ঘরের চারিপাশে আগে গন্ডি কাটে। তো কবিরাজ তার ঝোলা থেকে মেটের হাঁড়ি বের করলো, এবং মেটের হাঁড়ির ভিতর ছিল শ্মশানের ছাই। সেই ছাইগুলো ঘরের চারিপাশে ছিটাতে লাগলো। তো তখন কবিরাজকে মামি বলছে, তুই চলে যা, তুই যেই কাজটা করছিস তুই ভুল কাজ করছিস, তুই এখান থেকে চলে যা, আমি এখানেই থাকতে চাই। তো কবিরাজ মশাই উঠোনের মাঝখানে হাঁড়ি নিয়ে আর ঝাঁটা, নিমের ডাল আর মাটির হাঁড়ি নিয়ে উঠোনের মাঝখানে বসলো। বসে কবিরাজ কি বিড়বিড় করে মন্ত্র পড়ছিল, আর ঝাঁটা দিয়ে সেই মেটে হাঁড়ির উপর বাড়ি মারছিল। যখনই কবিরাজ মশাই মেটে হাঁড়ির উপর বাড়ি মারে, তখনই ঘর থেকে মামির চিৎকারের আওয়াজ শোনা যায়। তো কবিরাজ মশাই বলে ওনাকে ঘর থেকে বাইরে বের করে আমার এখানে না বসাও। তো কবিরাজ জিজ্ঞাসা করলো, তুই কে, তুই কোথা থেকে এসেছিস? তো তখন সে মামি কিছুই বলছিল না, মামি চুপচাপ ছিল আর মাথা নিচু করেছিল। আরও একবার কবিরাজ মাটির হাঁড়ির উপর ঝাঁটার বাড়ি দেয়। তখন মামি চিৎকার করে ওঠে আর বলছে, আমি বলছি তুই আমাকে মারিস না। তো আমার নাম দীপালি, আমার বাড়ি হাওড়া, এরকম বলছে। আর বলছে আমার ফ্যামিলিতে কোনো একটা ঝামেলা ছিল, আর আমার বাবা আমাকে উল্টো পাল্টা ধরনের কথা বলছিল। এই বোঝা না সইতে পেরে আমি ট্রেন থেকে লাফ দিই। তারপর থেকে আমি এর কাছে থাকি, আর আমি এর কাছ থেকে আর যাব না। কবিরাজ তখন বলল, তোর যেতেই হবে। তো সেই মেয়েটা বলছিল যে আমি যাব না, আমি এর কাছেই থাকবো। কবিরাজ আবার 2-3 বার মাটির হাঁড়িতে আঘাত করে। তখন সে বলছে, হ্যাঁ আমি চলে যাচ্ছি, তুই আমাকে আর মারিস না। তো তখন কবিরাজ বলছে যে তুই চলে যাবি,
তার কি প্রমাণ তুই রেখে যাবি বল। তো মামি কবিরাজকে বলে যে তুই বল আমি কি করব। তো কবিরাজ সেই তার ঝোলা থেকে পাদুকা বের করে পাদুকা খুলে তার সামনে রেখে দেয়। তো তুই এই পাদুকাটা মুখে নিয়ে সেই সামনে ছিল একটি আম গাছ, ওই আম গাছের দিকে যেতে বলে। তখন মামি বলে যে ঠিক আছে আমি চলে যাচ্ছি। তো তখন কালবৈশাখী ঝড়ের মতন হাওয়া উঠতে শুরু করলো। তো তখন মামি ওই পাদুকাটা মুখে নিয়ে আম গাছের দিকে দৌড় দেওয়া শুরু করলো। তো আম গাছের ওখানে গিয়ে মামি পড়ে যায়। একটু আগে যেই হাওয়াটা হচ্ছিল সেই হাওয়াটাও বন্ধ হয়ে যায়। মামিকে তারা ধরাধরি করে ঘরে নিয়ে চলে আসলো। তারপরে সেই সব স্বাভাবিক হয়ে যায়, এখন তারা সাধারণ জীবনযাপন করছে। তো সুমিতদা এই ছিল আমার ঘটনা। ভূত এফএম। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। সো খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা ছিল, অরূপ ভাই আমাদেরকে উপহার করলো এবং অসাধারণ লাগলো। কিন্তু ভিউয়ার্স, আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আমাদের সরাসরি ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব ভিডিও কমেন্ট বক্সে। সো গাইজ, আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন এবং শুভ কাটুক আপনার দিনগুলি। ভূত এফএম।